লম্বা বক্তব্য শুনলাম। হুম। হাবিব ভাই যে বিএনপি যে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে এটার প্রমাণ হাবিব ভাই নিজেই দিলেন। অনেক আপসেট উনি 18 সালে উনি মার খেয়েছিলেন, আপনাদের মনে আছে কিনা? সে নির্বাচনে হাবিব ওনার ভাই হাবিব ভাই আমাদের সজ্জন ব্যক্তি, আমরা কাছাকাছি বয়সের মানুষ। হয়তো বা হাবিব ভাই আমার বয়স একটু ছোট হতে পারে। তো হাবিব ভাইয়ের সাথে আগেও টকশো করেছি। সেটা হলো যে হাবিব ভাই যে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে এটার প্রমাণ হাবিব ভাই এখনো দিলেন। 45 মিনিট আলোচনার মধ্যে হাবিব ভাই একাই 30 মিনিট কথা বলেছেন। তা আমরা শ্রদ্ধা জানাই বিএনপি কে যে ওনারা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন, ওনারা বেশি সময় সংসদে পাবেন। এখানেও হাবিব ভাই বেশি সময় পাবেন, সেটা স্বাভাবিক। তবে ওনার কিছু বক্তব্যের আমি জবাব দেওয়া দরকার। হুম। 1 নম্বর কথা হলো যে হাবিব ভাই যদি মনে করেন যে ওনার ওখানে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে হাবিব ভাই আপনি দয়া করে রিড করেন। আপনি রিড করে পুরের গণনার দাবি করেন এবং নতুন করে রেজাল্ট শিট তৈরি করার জন্য দাবি করেন, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আমি আপনার প্রতি পরামর্শ থাকবে। 2 নম্বর হলো আপনি যে 3টা প্রস্তাব রেখেছিলেন নির্বাচন কমিশনে, সেটা আপনার সাথে আমার গতবার যখন টক শো হয় টেলিভিশনে, সেখানে ব্যক্তিগতভাবে আপনি আমাকে বলেছিলেন ওটা যদি হয় তাহলে বিএনপি বেশি ধরা খাবে। 1 নম্বর কথা বলি আপনাকে, তারেক রহমান সাহেবের কোনো দরকার ছিল না এই 30-40 জন ঋণ খেলাপি দাগি অপরাধী ব্যক্তিদেরকে এরকম করে নমিনেশন দেওয়া। কুমিল্লাতে একজন, আপনি জানেন, ওনাকে বহিষ্কার করা হয়েছে পার্টি থেকে। এরকম দাগি অপরাধী মানুষকে আপনারা কেন বাছাই করতে পারলেন না? এইরকম দাগি অপরাধী মানুষকে কেন বিএনপির মতো একটা দেশ শাসন করেছে পার্টি কেন ঠিক করতে পারলো না? সুতরাং এগুলো বলতে গেলে অনেক কথা বলা যাবে। একভাবে জামাতে ইসলামীকে এখানে দায়ী করা উচিত হবে না, বিকজ জামাত ইসলামের কেউ নাই। আমি হাসিনা ম্যাডামকে গতবার টক শোতে বলেছিলাম, যেই পার্টির ব্যক্তি এখানে থাকবেন না সেই পার্টির নাম ধরে সমালোচনা না করে বেটার, লম্বা সময় ধরে। আচ্ছা, এখন আপনার পুরনো কথা আসি, যে পুরনো আপনার বক্তব্যের তার ধরেই বলছি আমি। সেটা হলো বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ, অনেকগুলো চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বিএনপির নিজের ঘরানার চ্যালেঞ্জ। এই যে কতগুলো দুষ্ট প্রকৃতির মানুষকে ওনারা নির্বাচিত করে নিয়ে আসছেন, যারা অন্তত 30-40 জন ঋণ খেলাপি দেশের জনগণের টাকা মেরে দিয়েছে, ফেরত দিচ্ছে না। বিএনপি কে আগামী 3-4 মাসের মধ্যে এই সকল ঋণ খেলাপির কাছ থেকে টাকা উদ্ধার করে ব্যাংকে জমা করে মানুষের কাছে ট্রান্সপারেন্টলি প্রমাণ করতে হবে যে তারা দুর্নীতিবাজকে তারা প্রশ্রয় দিবে না। তাই যদি হয় তাহলে ওই দুর্নীতিবাজ এমপি যারা শপথ কালকে নেবেন তাদেরকে যদি পার্টিতে বহিষ্কার করে তারা সিট হারাবে, ওইখানে দরকার নতুন করে নির্বাচন হবে। বিএনপি কে এটা প্রমাণ করতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি, যুদ্ধ ঘোষণা করেছি। আমরা এখানে 2 জন সেনাবাহিনীর অফিসার আছি, আমরা আপনাদেরকে ছাড় দেব না। আপনাদের বিরুদ্ধে কঠোর ভাবে আমরা কিন্তু দরকার রাজপথে আবার নামবো। সো বি ভেরি কেয়ারফুল। যেন তেন করে সরকার চালাতে গেলে এই ধরনের দুর্নীতিবাদদেরকে নিয়ে আপনাদের না করেন। তারপরে অনুরোধ চ্যালেঞ্জ করব, এই সকল দুর্নীতিবাজরা যাতে করে মন্ত্রীগুলিতে স্থান না পায়, সংসদীয় কমিটিগুলিতে স্থান না পায়, জাতীয় গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব তারা না পায়। ব্যাংকের চেয়ারম্যান, তারপরে বিভিন্ন কমিশনের যে চেয়ারম্যান, যেগুলো এমপিরা অনেক সময় হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ডিরেক্টর, এগুলো তো না হয়। এটা জনাব তারেক রহমানকে এটা খেয়াল রাখতে হবে। পরবর্তী চ্যালেঞ্জ হলো যে বাংলাদেশ দীর্ঘ সময় ফ্যাসিস্ট গভর্নমেন্টের অধীনে চলার কারণে এখানে অনেকগুলো জায়গাতে তারা তাদের দূষণ এখনো পর্যন্ত রয়ে গেছে। তাদেরকে পর্যায়ক্রমে সুস্থ ভালো মানুষ দিয়ে বিদায় করতে হবে। আমরা চাই না কারো প্রতি অন্যায় হোক। আওয়ামী লীগ সময়েও হচ্ছে কিছু কিছু মানুষের ভালো, তাদের মানুষের আসছে কিন্তু সংখ্যায় কম। ওই সমস্ত ভালো মানুষগুলোকে বের করে আপনাদেরকে পদায়ন করতে হবে। সশস্ত্র বাহিনী থেকে ইতিমধ্যে প্রায় 100 থেকে 150 অফিসারদের একটা তালিকা বের হয়েছে, আপনারা জানেন। এখানে অনেক অফিসার তাদের চাকরি ফিরে পেয়েছে, অনেক অফিসার তাদের র্যাঙ্ক ফিরে পেয়েছে, তাদের সুবিধাগুলি ফিরে পেয়েছে। এটা আমরা সেনাবাহিনীর প্রধান এবং ডক্টর নিষ্কেশ স্যারকে আমরা
এটার জন্য অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং যে সকল পরিবারগুলোর উপরে অন্যায় হয়েছিল সেই সকল পরিবারগুলো যাতে করে তারা যে নতুন করে আবার একটা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের জন্য যে একটা নতুন আবহাওয়া তৈরি হচ্ছে, সেটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং এটা যাতে চালু থাকে। আবার যে সকল মানুষগুলো গত 17 বছরে অসুবিধায় পড়েছে সেই সকল মানুষগুলো যাতে করে তাদের ন্যায্য দাবি পায়, ন্যায্য পাওনা পায়, এটা এই সরকারকে চ্যালেঞ্জ হিসেবে তাদেরকে নিতে হবে। পরের বিষয়টা হলো, ভারতের সাথে আমাদের একটা বৈরিভাব তৈরি হয়েছে। আমরা চাই না সেটা কন্টিনিউ করুক। ভারত আমাদের প্রতিবেশী, আমরা চাই ভারত আমাদের সাথে ভালো প্রতিবেশী হিসেবে থাকুক। আমি যতটুকু শুনতে পাচ্ছি, হুমায়ুন কবির ভাই একজন দক্ষ কূটনীতিক ছিলেন। তিনি বোধহয় শপথ নিতে যাচ্ছেন, যেটা মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি তার মাধ্যমে নতুন সরকারকে অনুরোধ করব যে ভারতের সাথে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে স্ট্রং ডিপ্লোমেসির মধ্য দিয়ে আমাদের সেগুলোকে সুরাহা করতে হবে। 54টা নদীর মধ্যে ভারতের সাথে যেগুলো নদী আমাদের আছে, আপনারা জানেন, প্রত্যেকটা নদীতে ভারত বাদ দিয়েছে। এই নদী বাদ দিয়ে তারা আন্তর্জাতিক সবল নিয়ম কানুনকে তারা অগ্রাহ্য করেছে। সেগুলোকে বাদ খুলে দেওয়ার মতো ব্যবস্থা তৈরি করতে হবে। যে সকল পানিগুলো ন্যায্য হিসেবে আমরা পাচ্ছি না, সেগুলো ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সেগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে। পার্বত্য চট্টগ্রাম কিছুদিন পরে অশান্ত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম একটা বিশাল সমস্যার জায়গা। এটা সেনাবাহিনীকে কনফিডেন্সে নিয়ে সকল নৃগোষ্ঠী যারা সেখানে আছে, 13-14টা নৃগোষ্ঠী সেখানে আছে, তাদের লিডারদেরকে সাথে নিয়ে একটা ভালো কমিশন গঠন করে পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের পারি ভাই বাঙালি ভাই যারা সেখানে আছে, এটা সুষ্ঠুভাবে তারা যাতে করে বসবাস করতে পারে সেটা বন্দোবস্ত করতে হবে। মিয়ানমারের সাথে বিশাল চ্যালেঞ্জ আমাদের। মিয়ানমারের সেই যে প্রায় 11 অলমোস্ট প্রায় 1 মিলিয়ন মানুষ। জুলাই সনদের ব্যাপারে একটু, জুলাই সনদ কারা করবে, জুলাই সনদ কারা কিভাবে বাস্তবায়ন করবে? কালকে আমি আসছি ওখানে, আমি হাবিবের মধ্যে আধা ঘন্টা নিব না, অন্তত 10 মিনিট আমাকে বলতে দিন। আমি যেটা বলতে চাই যে মিয়ানমারের সাথে আমাদের যে সমস্যা আছে, বিশেষ করে আমাদের প্রায় 1 মিলিয়নের উপরে যারা রোহিঙ্গারা এখানে বসবাস করছে, ডক্টর ইউনূস সরকার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে, জাতিসংঘ মহাসচিবকে নিয়ে আসছেন। এইটাকে অত্যন্ত স্ট্রং ডিপ্লোমেসির মাধ্যমে তারা যাতে দেশে ফেরত যায়, এটা বিএনপির জন্য বিশাল একটা বড় চ্যালেঞ্জ। এটাকে বিএনপিকে দ্রুত স্ট্রং একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করতে হবে। জুলাই সনদের ব্যাপারে যেটা আমি বলবো সেটা হলো, জুলাই সনদ আমরা সবাই মিলে স্বাক্ষর করেছি। যে জুলাই সনদের ব্যাপারে যে আলোচনা হয়েছে, আমি নিজেও সেখানে ছিলাম, এবং জুলাই সনদকে স্বাক্ষরিত হয়েছে, সবাই স্বাক্ষর করেছে, বিএনপি স্বাক্ষর করেছে, জামাত স্বাক্ষর করেছে, এই দুটো বড় দল স্বাক্ষর করেছে, আরো অনেকগুলো দল সেখানে স্বাক্ষর করেছে। এনসিপি আজকে এসে স্বাক্ষর করলো লাস্ট দিন। সেটা বলছি, স্বাক্ষর করেছে, সবাই স্বাক্ষর করেছে। সুতরাং এটা হানা ভোটের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল, এই দেশের মানুষ জুলাই সনদের বাস্তবায়ন পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন চায়। কোন ধরনের গরিবেশি করলে দেশের মানুষ আবার কিন্তু আন্দোলনে নেমে পড়বে। সে আন্দোলনকে ঠেকানো বিএনপির পক্ষে ডিফিকাল্ট হবে। আমার ছোট ভাই শাহিন একটু আগে বলেছে, দেশের কিন্তু 2/3 মানুষ বিএনপিকে ভোট দেয়নি, মনে রাখতে হবে। আপনি ভোটের রাজনীতিতে যদি যান, তাহলে এখানে আপনার 12 কোটি মানুষের মধ্যে 3 কোটি সামথিং বা 4 কোটি কম মানুষ ভোট দিয়েছে। তার মানে 1/3 কম মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু আমাদের সিস্টেমের কারণে তারা সরকারের এই ম্যান্ডেটটা পেয়েছে। ওয়েল ডান, উই কংগ্রেচুলেট দি বিএনপি। কিন্তু এটা মনে রাখতে, বারবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে মনে করতে হবে যে 3 জনের মধ্যে 4 জনের মধ্যে 3 জন কিন্তু আমার ভোট দেয় নাই। ওই 3 জন তাদেরকে কনভিন্স করতে হবে, তাদেরকে কনভিন্স করে বুঝাতে হবে যে কি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করছি। 1, 2, 3, 4 আগামী 100 দিনের কর্মসূচি নিতে হবে বিএনপিকে। কর্মসূচি নিয়ে, বিকজ 180 দিনের মধ্যে 180 কর্মদিবসের মধ্যে জুলাই সনদকে বাস্তবায়ন করাটা বাধ্যবাধকতা আছে। যেখানে যেখানে সংবিধান সংশোধন করতে হবে সেটাও পার্লামেন্টে বিল এনে সেটা করতে হবে। সুতরাং
এখানে বিএনপি কে ভেরি কেয়ারফুলি 100 দিনের প্রোগ্রাম নিয়ে তাদেরকে সপ্তাহে রুটিন ক্লাসে রুটিন যখন করে থাকে ইউনিভার্সিটি ক্লাসে রুটিন, এই রুটিন মাফিক করে 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 প্রতিদিন প্রতি সপ্তাহে যে তাদের যে ক্যাবিনেট মিটিং হবে সেখানে জনাব তারেক রহমানকে যে প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ আমরা অভিনন্দন জানাই। তিনি প্রতি সপ্তাহে যাতে করে আপডেট নেয় এবং জনগণের কাছে মিডিয়া রিপোর্টিং এর মাধ্যমে সেটা পরিষ্কার হয়। আমরা প্রথম সপ্তাহে কোনটা কোনটা বাস্তবায়ন করলাম, দ্বিতীয় সপ্তাহে কোনটা কোনটা করলাম, তৃতীয় সপ্তাহে কোনটা কোনটা করলাম, একটা প্ল্যানও যাতে করে রুটম্যাপও মানুষের কাছে জানা থাকে এবং বাস্তবায়নের প্রক্রিয়াটা মানুষ যাতে জানে এবং কোনটা কোনটা বাস্তবায়ন হল সেটাও যাতে করে জনগণ জানে। আমি এই অনুরোধটা আপনার মাধ্যমে নতুন সরকারের কাছে সেটা আমি রাখলাম। এখন হলো কি চ্যালেঞ্জ গুলো কি? চ্যালেঞ্জ হচ্ছে অনেকগুলো জায়গাতে বিএনপি ডিসেন্ট দিয়েছিল, নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং অনেকগুলো জায়গা থেকে বিএনপি কিন্তু সরে আসছে। নির্বাচনে কমিটমেন্ট করেছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা এটা করবো। তাদেরকে তাদের 31 দফা ভুলে গেলে চলবে না, মানুষ কিন্তু একটা হিসাব নেবে। আমি আপনাকে বলে দিলাম 31 দফার সবগুলো দফায় প্রায় আমাদের জুলাই সনদের মধ্যে লিপিবদ্ধ করা আছে, অলমোস্ট সবগুলো দফায়। সুতরাং এই দফায় যা কিছু বলা আছে একটু যদি গরিবের শেখেরা হয় মানুষ কিন্তু আন্দোলনে নামবে এবং সে আন্দোলন কিন্তু বিএনপি ঠেকাতে পারবে না। কেন ঠেকাতে পারবে না? ওই শাহিন যেটা একটু আগে বললো, 4 জনের মধ্যে 3 জন কিন্তু আপনার পক্ষের মানুষ নয়, এটা আপনাকে মনে রাখতে হবে। এই মানুষগুলো যখন নেমে যাবে ওই 3-4 ভাগের 1 ভাগ মানুষ দিয়ে আপনি কিন্তু আন্দোলন ঠেকাতে পারবেন না। সো আমি এটাকে ভয় দেখাচ্ছি না, আমি কোনো আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছি না, আমি তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি। বিএনপি শুড বি ভেরি কেয়ারফুল। এটা যদি বিএনপি করতে পারে আমরা বিএনপি কে স্যালুট দেব। মনে রাখতে হবে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, যিনি আমার সেনাপ্রধান ছিলেন। আমি যখন সেনাবাহিনীতে 78 সালে জয়েন করেছি এবং এটা বেগম খালেদা জিয়ার দল, যে বেগম খালেদা জিয়ার অধীনে আমি নিজে চাকরি করেছি এবং তার হাতে আমি আমার পিএসসি সার্টিফিকেট গ্রহণ করেছি। হাবিব ভাই আপনাকে কোনো সময় ছবিও দেখাই দিব না। তো সুতরাং বিএনপির প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ আছে, যদি আমি বিএনপির কেউ না, আমি চাই বিএনপি সফল হোক। বিএনপি সফল হওয়া মানে বাংলাদেশ সফল হবে। একটা হবে আমাদের ওয়েবসাইট যারা বলেছে এই নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশ হেরেছে। আমরা চাই যে যেখানে যেখানে বাংলাদেশ হেরেছে সেখানে সেখানে বিএনপি বাংলাদেশের হার বাংলাদেশকে জয়ী বাংলাদেশে রূপান্তরিত করুক, সেটা আমরা চাই। ধন্যবাদ আপনাকে।